পুরো ইউটিউব এবং ফেসবুক ঘুরে আজকের এই ভিডিওটি আপনি কোথাও পাবেন না। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনফিনিটিভ। আমরা সবাই জানি যে ভার্বের পূর্বে টু যুক্ত হয়ে ভার্ব যখন নাউনের কাজ করে তখন সেটাকে ইনফিনিটিভ বলে। আসলে বাস্তবে সেটা কি সবসময় হয়? সবসময় কি বোঝা যায়, প্রমাণ হয় যে এটা নাউনের কাজ করতেছে? আর একটা ব্যাপার হচ্ছে, আপনি কি জানেন যে ইনফিনিটিভ আসলে কত প্রকারের হয়? ভার্বের আগে টু যুক্ত হলে ইনফিনিটিভ হয়, কিন্তু সেটা কত রকম হয়? আজকের ভিডিওতে ডিটেলসটা জানবো। ওকে, দেখেন, ইনফিনিটিভ হয় মূলত হচ্ছে 5 প্রকার। আমি আজকে আপনাদের একদম উদাহরণ দিয়ে ব্যাখ্যা সহ প্রত্যেকটা ব্যাপার একদম ক্লিয়ার করে দেবো। আজকের পর থেকে ইনফিনিটিভ সম্পর্কে আপনি যা জানবেন আর কেউ জানবে না। দেখেন, ইনফিনিটিভ 5 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, এরপরে হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এরপরে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এরপরে হচ্ছে স্পিল্ট ইনফিনিটিভ, এরপরে হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এই হচ্ছে 5 রকমের ইনফিনিটিভ। এবার আসেন, সিম্পল ইনফিনিটিভ কোনগুলো? যে ইনফিনিটিভটা শুধুমাত্র সরাসরি নাউনের কাজ করবে, যে ইনফিনিটিভ সরাসরি নাউনের কাজ করবে সেইটাকেই বলা হয় মূলত সিম্পল ইনফিনিটিভ। যেমন দেখেন, আমরা যদি প্রথম উদাহরণটা খেয়াল করি, টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। তাহলে এই যে টু ওয়াক, এটা কোথায় বসেছে? সাবজেক্টের জায়গায় বসেছে। এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের আগেরটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই ইনফিনিটটা হচ্ছে সরাসরি নাউনের কাজ করছে। ওকে, তাহলে এই ধরনের ইনফিনিটিভকে বলা হবে হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। এরকম হচ্ছে অবজেক্টের জায়গায় বসতে পারে, ভার্বের পরে অবজেক্ট থাকে, সেই অবজেক্টের জায়গায় বসতে পারে। অর্থাৎ যেখানে যেখানে নাউন ব্যবহার হয় সেই জায়গাগুলোতে যদি ইনফিনিটিভ ব্যবহার হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। ওকে, এবার আসেন জিরান্ডিয়াল ইনফিনিটিভ। যে ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য প্রকাশ পায়, মনে রাখবেন, যে ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য প্রকাশ করবে সেটাকে আমরা বলি হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। যেমন দেখেন, হি রিডস মোর টু গেট এ প্লাস ইন দি এক্সাম। তাহলে এই যে সে অনেক পড়ে, কেন পড়ে? টু গেট এ প্লাস, এ প্লাস পাওয়ার জন্য। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ইনফিনিটিভটা হচ্ছে নাউনের কাজ করবে, তাই না? এখন আপনি এই যে টু গেট এ প্লাস, এটা যে নাউন, প্রমাণ করেন। কি করে প্রমাণ করবেন? এ প্লাসটাও একটা নাউন, তো ইংরেজিতে কি দুটো নাউন পাশাপাশি বসে নাকি? আবার মোর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে নতুন করে আরেকটা নাউন যোগ করতে গেলে একটা প্রিপোজিশন লাগে, এখানে তো কোনো প্রিপোজিশন নেই। হ্যাঁ, আপনি বলবেন যে টু একটা প্রিপোজিশন। নো, টু এখানে প্রিপোজিশন না, টোটা হচ্ছে ইনফিনিটিভেরই অংশ। বুঝলেন? যেমন দেখেন, আপনাকে যদি আরেকটা উদাহরণ দিই এক্সট্রা, যে হি ওয়েন্ট টু ঢাকা, হি ওয়েন্ট টু ঢাকা, টু ভিজিট, টু ভিজিট হিজ আঙ্কেলস হাউস, আঙ্কেলস হাউস। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, ঢাকা নাউন, ঢাকাটা নাউন। এখন নাউনের পরে আরেকটা নাউন কেমনে হয়? আবার সেই নাউনের পরে আরেকটা নাউন কেমনে হয়? তাহলে এটা যে নাউনের কাজ করতেছে আপনি প্রমাণ করতে পারবেন না। তাহলে ভার্বের আগে টু যুক্ত হয়ে ভার্ব যখন নাউনের কাজ করে তখন তাকে ইনফিনিটিভ বলে। এটা শুধু সিম্পল ইনফিনিটিভের ক্ষেত্রে প্রযোজ্য, বাকি একটার ক্ষেত্রেও না। বুঝলেন? বুঝতে হবে ব্যাপারটা। তাহলে মনে রাখবেন, যে ইনফিনিটিভ দ্বারা, এই যে টু ভিজিট, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে যে ইনফিনিটিভ উদ্দেশ্য প্রকাশ করবে সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এরপর এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। কিছু কিছু ভার্ব আছে, যে ভার্বগুলো কোনো সেন্টেন্সে ব্যবহার হলে ওই সেন্টেন্সে যে ইনফিনিটিভ হয় সেই ইনফিনিটিভের এই যে টু দেখতেছেন, এই টুটা উজ্জ্ব থাকে। বুঝলেন কেমনে? দেখেন, সেই ভার্বগুলো হচ্ছে যেমন সি, তারপরে হচ্ছে লেট, তারপরে হচ্ছে হেল্প, এরপরে যত মডাল আছে
এইগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ ভার্ব। তো যখন কোন সেন্টেন্সে এই ভার্বগুলা ব্যবহার হয় তখন ইনফিনিটিভের টুটা উজ্জ্ব রাখা হয়। যেমন দেখেন আমরা লিখেছি লেট হিম কাম হিয়ার, তাকে এখানে আসতে দাও। এই যে লেট, এটা হচ্ছে মূল ভার্ব। এই লেটটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব, যার কারণে এখানকার যে টু, এই টুটা উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, আচ্ছা, এরকম ধরেন আপনি যদি বলেন আই হেল্পড হিম টু পাস ইন দ্য এক্সাম, পাস ইন দি এক্সাম। খেয়াল করেন, এখন দেখেন এই যে টুটা, এই টুটা কিন্তু দেওয়া লাগবে না, এই টুটা বাদ, এই টুটা বাদ। আই হেল্প হিম পাস ইন দ্য এক্সাম, হেল্পটা হচ্ছে মেইন ভার্ব আর এইটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, এবং এখানে একটা টু উজ্জ্ব রাখা হয়েছে। কেন উজ্জ্ব রাখা হয়েছে? এই হেল্পের কারণে। হেল্পটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব। কোন সেন্টেন্সে যখন ভার্ব হিসাবে হেল্প ব্যবহার করা হবে এবং ওর পরে যখন কোনো ইনফিনিটিভ ব্যবহার করা হয় তখন সেই ইনফিনিটিভটাকে কি করা হয়? উজ্জ্ব রাখা হয়। এই ধরনের ইনফিনিটিভকে বলা হয় হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ এইটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব আর ইনফিনিটিভের টু যে উজ্জ্ব রাখা হলো এই কারণে এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। দেখেন আরেকটা ব্যাপার, দেখেন এই ইনফিনিটিভ যে নাউনে কাজ করতেছে, প্রমাণ করেন। হিম একটা প্রোনাউন, আর প্রোনাউনের পরে কি আরেকটা নাউন হয় নাকি? আরেকটা নাউন হয় না। দুটা নাউন, দুটা প্রোনাউন, একটা নাউন আরেকটা প্রোনাউন কখনোই পাশাপাশি বসে না। যদি বসানোর প্রয়োজন হয় মাঝখানে একটা প্রিপোজিশন অথবা কনজাংশন লাগে। তাহলে আপনি এটাও কিন্তু প্রমাণ করতে পারবেন না যে এটা নাউনে কাজ করতেছে। এবার আসেন, এবারে হচ্ছে স্পিল্ট ইনফিনিটিভ। স্পিল্ট ইনফিনিটিভ হচ্ছে যদি কখনো ইনফিনিটিভের টুটা ভার্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ভার্ব থেকে আলাদা হয়ে যায়, এদেরকে বলা হয় স্পিল্ট ইনফিনিটিভ। এই ক্ষেত্রে মূলত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে টু এবং ভার্ব এর মাঝখানে একটা অ্যাডভার্ব ঢুকে যায়। যেমন আই টোল্ড হিম টু ফার্মলি বিলিভ ইন আল্লাহ, আমি তাকে আল্লাহর উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে বললাম। এবার দেখেন এইটা হচ্ছে ভার্ব আর এইটা হচ্ছে টু, মাঝখানে একটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি হয়েছে? এই ভার্বের যে টুটা, এটা ভার্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা আসলে এই জায়গায় হওয়ার কথা ছিল ভার্বের পূর্বে, কিন্তু কি হয়েছে? এটা ভার্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যদি কখনো টু এবং ভার্ব এর মাঝখানে কোনো অ্যাডভার্ব ঢুকে যায় এবং এই ধরনের ইনফিনিটিভকে বলা হবে হচ্ছে স্পিল্ট ইনফিনিটিভ। ওকে, এবার আসেন পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে এই যে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্মকে পারফেক্ট ইনফিনিটিভ বলে। এগুলার আসলে ব্যবহারটা কেমন হয় দেখেন। এগুলার ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে, একটা ছোট্ট বাংলা সেন্টেন্স বলি। বাংলা সেন্টেন্স হচ্ছে আমি আমি তোমার চিঠি, আমি তোমার চিঠি খোলার জন্য দুঃখিত। আমি তোমার চিঠি খোলার জন্য দুঃখিত। এটার ইংরেজি আপনি কি করবেন? নর্মালি আমরা যেটা বলি সেটা হচ্ছে আই অ্যাম সরি টু ওপেন ইয়োর লেটার। আই এম সরি টু ওপেন ইয়োর লেটার, আমি তোমার চিঠি খোলার জন্য দুঃখিত। তাহলে আই এম সরি টু হ্যাভ ওপেনড ইয়োর লেটার, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে এইটা, আমি তোমার চিঠি খোলার জন্য দুঃখিত। কিন্তু এই দুইটা সেন্টেন্সের অর্থগত একটা পার্থক্য আছে। অর্থগত পার্থক্যটা হচ্ছে আই এম সরি টু ওপেন ইয়োর লেটার এর অর্থ হচ্ছে চিঠিটা এখনো খোলা হয়নি, খোলা হবে। চিঠিটা এখনো খোলা হয়নি। ধরেন এরকম চিঠিটা হাতে রাখলাম, রাখার পরে যার চিঠি তাকে বলতেছি আই এম সরি টু ওপেন ইয়োর লেটার, একথা বলে খুলে ফেললাম। তার মানে কাজটা এখনো হয় নাই। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় রুমের মধ্যে প্রবেশ করার সময় আমরা বলি আই এম সরি টু কাম ইন, আমি ভিতরে আসার জন্য দুঃখিত, মানে এখনো আসে নাই। গেটের সামনে থেকেই বা দরজার সামনে থেকেই বলতেছে আই এম সরি টু কাম হিয়ার, আই এম সরি টু কাম ইন, আমি ভিতরে আসার জন্য দুঃখিত। এটা হচ্ছে কাজটা এখনো হয় নাই, কাজটা এখনো হবে। আর এইটা ব্যবহার হয় হচ্ছে যখন কাজটা অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। ধরেন চিঠি খোলা হয়ে গেছে, চিঠি পড়াও হয়ে গেছে, কমপ্লিট কাজ, তখন বলতে হবে আই এম সরি টু হ্যাভ ওপেনড ইয়োর লেটার, আমি তোমার চিঠি খোলার জন্য দুঃখিত। তার মানে চিঠিটা খোলা হয়ে গেছে।
যেমন আপনি যদি এইটা বলেন যে আমি ভিতরে আসার জন্য দুঃখিত, ভিতরে চলে এসেছেন, আসার পরে বলতেছেন যে আমি ভিতরে আসার জন্য দুঃখিত, তখন বলতে হবে আই এম সরি টু হ্যাভ কাম ইন, আমি ভিতরে আসার জন্য দুঃখিত। তাহলে বুঝতে হবে যে যখন এইটা ব্যবহার হবে তখন কাজটা হয় নাই, কাজটা হবে এখনই। আর যখন এইটা ব্যবহার হবে তখন বুঝতে হবে কাজটা কমপ্লিটেড, কাজটা হয়ে গেছে। ওকে, তাহলে দেখেন আপনি এটাও যে মানে নাউন তাও প্রমাণ করতে পারবেন না। কেমনে প্রমাণ করবেন? সরি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কেমনে নাউন হয়, সেই নাউনের পরে আবার কেমনে নাউন হয়, বুঝতে হবে। তাহলে ইনফিনিটিভ ভার্বের আগে টু যুক্ত হয়ে ভার্ব যখন নাউনের কাজ করবে তখন তাকে ইনফিনিটিভ বলবেন। এই কথাটা শুধু মাথায় রাখলে আপনি কিছুই বুঝবেন না গ্রামারের। তো যাই হোক, এই ছিল আপনাদের আজকের এই ভিডিওটি, ইনফিনিটিভ কাকে বলে এবং সেটা কত রকম হয় এবং সেটার ব্যবহারটা দেখানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এমন ভিডিও যদি আপনি আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।